আমার ভাব দিচ্ছিল। তো ওই যে আমরাও ভয় পাই, মানে আমরাও ভয় পাইছি, কিন্তু বাঘ যদি সামনে পড়ে চোখ ছোট হয়ে যায়, চোখে কম দেখি। নবদাদারে বাঘা ধরেছে, তখন ভাইয়া আমি পাগল হয়ে গেছি একেবারে। সাংঘাতিক ঘটনা। প্রায় একটা পা ছিল না, পেটের ভিতরে অনেক মাংস ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থাতে এরা জীবন ফিরে উঠেছে। বাঘ করেছে কি, এদের মাথার মধ্যে লাভ দিয়ে লুৎপার গাইনের মানে মাথার মধ্যে লাভ দিয়ে মানে খলপা। সুন্দরবনের কোলঘেঁষা ছোট্ট জনপদ কালিঞ্চি। কালিঞ্চির উল্টো পাশে গোলাখালী, সেই গোলাখালীর 3 দিকেই সুন্দরবন। এইসব নেট জালের সেট আপ। আমরা রয়েছি কালিঞ্চির পাশে, পার হব গোলাখালীর পাশ দিয়ে সুন্দরবনের যেই খালগুলো রয়েছে সেই খাল ধরে ঘুরে আসব। ডিঙি নৌকায় শুরু হলো আমাদের সেই যাত্রা। আমাদের এই এরিয়ার মধ্যে মানে 44 নম্বর কম্পার্টমেন্টের মধ্যে মোটামুটি আমাদের একটি বাঘ আছে, একটি বাঘের বাচ্চাও আছে। বাচ্চা সহ বাঘ আছে, বাচ্চা সহ একটা বাঘ। হ্যাঁ, মেয়ে বাঘ। এটা আমাদের খুবই ভালো। আজকে আমরা যার ভিতরে ঢুকতেছি সম্ভবত দেখা যেতেও পারে। দেখা যাক। আমাদের তো এখানে তো আবার এমন একজন ওই আছে, লোক আছে, কুফরাশি বলবো না, মানে যে রাশিতে বাঘে ভয় পায়। হ্যাঁ, সর্দার রাশি। সর্দার রাশি। হ্যাঁ, সামনে পড়তে চায় না মামা, কারণ আমার সামনেও পড়তে চায় না। ঠিক আছে, মেলায় তো ঘুরলাম। এ হচ্ছে মাথাভাঙ্গা নদী। খাসি টানাটা কি দিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যাবে। সুন্দরবনের এই অঞ্চলের খাল নদীগুলো একসময় আমার অনেক বেশি ঘোরা হয়েছিল, সবগুলোই বেশ পরিচিত। অনেকদিন পর এই অঞ্চলে এসেছি। সুন্দরবনের একেবারে গহীনে এই মুহূর্তে যাচ্ছি না, তবে এই অঞ্চলগুলোতে সামনে আবারও যাব। নৌকায় না, ও তো চুনকুড়ি দিয়ে গেলে কাছে হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। এই অঞ্চলের জায়গাগুলোর নাম যেমন সুন্দর, সুন্দরবনের ভেতরের খাল নদীগুলোর নামও অসম্ভব সুন্দর। এই মুহূর্তে আমরা মাথাভাঙ্গা নদীতে রয়েছি, ওদিকে চুনকুড়ি নদী রয়েছে। বলছিলাম যে খাসিটানা নামের একটি খালও রয়েছে সামনের দিকে। বাইরে পোকটোক আছে তো? আছে। আমার সাথে জুত করে খুব, বাইরে আলাদাভাবে ভালোবাসে। আলাদাভাবে ভালোবাসে। কালকে রাত্রে কামড়ালো কিনা, পাওয়া চুলকাচ্ছে। এই অঞ্চলে একটা সময় বাঘ পারাপার করতো, তবে অনেক বছর হলো এখন আর বাঘ এপারে আসে না। আর সেটি ঠেকানোর জন্য নেট দেওয়া হয়েছে। এখানে কি আবার ওই যে নেট দিছে? নেট কি জন্য দিছে? এটা কি বাঘ যাতে না আসে না, নাকি মানুষ যাতে না ঢোকে? যাক, তাহলে ঠিক আছে। কারণ ওই পিলার তো এখনই খুঁজে দিচ্ছে। এই খালের নাম কি? খালের নাম হলো সীমানার খাল। আচ্ছা, আর সামনে যেটা আছে দজনে খাল, তারপরে ফকির খাল, তারপরে স্রোতের খাল, তারপরে বয়স শীষে, তারপরে নুসোখালি। কি খালি? নুসোখালি। নুসোখালি। আচ্ছা, জাহাঙ্গীর খালি। তারপর তারপর কি? তারপরে এই নদীতে খাল নাই। আচ্ছা, মাথা ভাঙা শেষ। এই গাছের নাম কি? বাইন গাছ। এটা কি বাইন? পাতা লম্বা লম্বা দেখি। এটা হচ্ছে তেঁতুল বাইন। হ্যাঁ, অন্য রকমের বাইন। বাইনের আর এক জাত এটা। তেঁতুল বাইন আছে, পেয়ারা বাইন আছে, কনক বাইন আছে। কনক বাইন আছে। এটা তো খলিশা গাছ নাকি? না গরান? খলিশা। গরান আর খলিশার গাছ একই রকম দেখতে, শক্ত একই রকম। গরম আছে আমার খলিশা ওয়েট। সুন্দরবনে 334 প্রজাতির গাছ আছে। 334। বলে বলে কেওড়া ধরছে গো। আমি তো 34টার নামই জানি না। 300 তো পরে। খালটা অনেক সুন্দর ভাই। ভাই ভাই পোড়া নেই তো? থাকতেও পারে। থাকতেও পারে।
এই সফরের সামনের অংশে আমি আর বাড়তি কোনো কথা বলছি না। আমাদের নৌকাটি চলবে আগামী বেশ লম্বা সময় ধরে। আপনারা সুন্দরবন দেখতে থাকুন আমাদের সাথে। আমাদের টাইগার গনি ভাই কিন্তু সুন্দরবনের সাপ সম্পর্কেও বেশ ভালো জানেন। 7 প্রজাতি এই হাঁটতেছে। আরে আল্লাহ রে, ওই সবুজ কয় প্রজাতির আছে সাপ এখানে? ওটা হলো 7 প্রজাতির আছে 7 আমাদের প্রজাতি। সুন্দরবনে। কিন্তু ভাইয়া লাউ ডগাটা কিন্তু কোনো বিষ নাই, এটা আমাদের জন্য লাউ ডগা কোনটা? এই যে মুখটা সুচালু, চিকন। আর গ্রিন পিট ভ্যাপারটা কি একটু মোটা হয়? গ্রিন ভাইপারটার ভাইয়া আপনার লেজ থেকে প্রায় 6 ইঞ্চির একটু কম হবে, লালচে থাকবে আর মানে একটু মোটা থাকবে, একটু মোটা, লাউ হ্যাঁ। ডগার চেয়ে। যাক, আমার সব চেক করার দরকার নাই। ওই যে জ্বলিছে, হ্যাঁ এটা কি ইয়ে জানা? জানা, হ্যাঁ। এই গাছে থাকে, বোঝা যায় না। না বাবা, খুব সাবধান। নানা বিষয়ে আসলে সাবধান থাকতে হয়। আমরা কিছুক্ষণ আগে একটি ছোট্ট বোল্লার চাক দেখেছি, খেয়াল না করলে সেটার সঙ্গে আমাদের ধাক্কা লাগতো এবং নির্ঘাত আক্রমণের শিকার হতাম। যে কারণে বলি, সুন্দরবনে চলাফেরা করতে গেলে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। চোখ যতটা না, কান খোলা রাখতে হবে বন্যপ্রাণী এবং বিপদ আপদের খবর পাওয়ার জন্য। সুন্দরবনে কিন্তু চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় না, নাক এবং কান দিয়েই মূলত চলাফেরা করেন এই অঞ্চলের মানুষেরা। নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই চোখের পাশাপাশি কান এবং নাকও খোলা রাখতে হয়। মানে চাপ ছাড়া কোনো আলাপ নাই সুন্দরবনে, সারা বছর সুন্দরবনে চাপ। শান্তি নাই, মানে সুন্দরবন যে একটা জিনিস, ওনারা যে শান্তি আছে তা না, তার কাছ থেকে আমরা অনেক কিছু কেড়ে নিয়ে আসতেছি, সেটা সরকারি ডিপার্টমেন্টের থেকে চুরি করি। এই 3 মাসের রেস্টে কি রেস্ট হচ্ছে আসলে? না, এটা কখনো কোনোদিন আমার মনে হচ্ছে না যে সে রেস্ট হচ্ছে। কোনোভাবে না কোনোভাবে একটা চাপ থাকতেছে এর উপরে। থাকতেছেই। এটা হচ্ছে ইয়ে পাহাড়ি যে ভাই, রাগি মরিচটা আছে না, সেই মরিচের মতো। একটু খেয়ে দেখছেন এটা কখনো? না, এর মধু যখন খাওয়া যায় তখন এটা মনে হয় খাওয়া যেতে পারে। এটা আপনি খান, আমি একটু খাবো না। ভাইজে খেলে কেমন হয় এরা? হ্যাঁ, ভালো হয়। না, শক্ত, সেদ্ধ হবে না। বিরাট শক্ত, এই জন্য বলেছি আপনি খান, আমি খাবো না। একটু টক টক আছে ভাই, ভালোই। মাখায় খেতে ভালো লাগবে, বুঝছেন? হ্যাঁ, দিয়া জাল। হ্যাঁ, সমস্যা নেই, যাও, আমরা অনেক দূর যাবো। সুন্দরবনে তখন জোয়ার হচ্ছিল, পানি বাড়ছিল। তবে মরাগন হওয়ার কারণে পানি বেশ স্থির, অদ্ভুত সুন্দর, স্নিগ্ধ এবং শান্ত একটি পরিবেশ। যেন সময় এখানে থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। আমরাও ভেসে ভেসে এগুচ্ছি অদ্ভুত সুন্দর এই প্রকৃতির ভেতর দিয়ে। এই গোল মনে হচ্ছে, চিল না, এই গোল। চিল চিল চিল। এই ওর ডানা মানে নেই তো। হ্যাঁ, চিল, হ্যাঁ। আর চিল দেখার শখ নেই। এটা বাইন গাছ তো না? ওই যে কালা চিল। এ বাবা, এটা ইগল, ইগল ভাই, কি জানো ইগল বলে এটাকে। এখানে মনে হয় ওর বাসা টাসা। ও না ভাই, ফিঙে পাখি তাড়াচ্ছে ওদেরকে, ফিঙে পাখি তাড়াচ্ছে ওদেরকে, ফিঙের বাসা আছে। ফিঙে কি ধাওয়া দিচ্ছে দেখেন না। এত বড় শিকারি প্রাণী চিন্তা করছেন? ফিঙেতে, তার মানে আমরা খাটো মানে কত বড় বিষাক্ত বোঝেন? ফিঙে ফিঙে আমরা। ফিঙে ফিঙে আর নৌকো যাবে না, থাক। চায়ের দোকানটা কি এখানে? কফি পাওয়া যায় ভাই? ভাইয়ের কিন্তু দুধ কফি হলে ভালো হতো। ভাই কিন্তু চিনি ছাড়া কফি খায়। হ্যাঁ, দেখেছেন? জায়গাটা কি সুন্দর। হ্যাঁ ভাই, দেখেছে। চলেন ঘোরান। ওই তো সেই চরে ভাই দেখেছি। আল্লাহ, জোয়ার হবে তো, আর এগুলো ডুবে যাবে পানিতে। ওদিকে দরকার নেই, সামনে একটা দোড়ালা দেখলাম, ওই জায়গায় গিয়ে একটু দাঁড়াই।
আরে পাইন গাছটা কি সুন্দর ভাই। ভাই একটু বাইন গাছে উঠে আমরা দুষ্টামি করতে পারি। না বাইন গাছে সাপ থাকবে। সাপ আছে না? ঢোর দেখেন খালি ঢোর বাদে কিছু হ্যাঁ 12 মাস থাকে না, আমি বললাম না এর মধ্যে সাপ থাকবে। হ্যাঁ দেখি আছে এই গাছে না, না সাপ থাকার মতোই তো পরিবেশ, দেখেন না কেমন খুব খুব সাপ থাকার মতোই পরিবেশ। ঝামেলায় যাওয়ার বাইন দরকার গাছটা আমার খুব পছন্দের, কি? সুন্দরবনে পছন্দের। পছন্দের, হ্যাঁ। সুন্দরবনে বিপদে পড়লে হুম, সুন্দর বাইন গাছে ঘুমানো যায়, আর অন্য গাছে এই জন্য তো বাঘও বাইন গাছে চড়ে বসে থাকে। গনি ভাই, ভাইয়া বাঘের সাথে তো বাইন গাছের এক বিরাট সম্পর্ক। যে গাছগুলো আছে হ্যাঁ বাঘের কিন্তু যে ঘুমের পরে যেটা করে মানে আলসি যে ছাড়ে সেটা হলো ভাইয়া কেওড়া গাছে বেশি গাছের ছাড়ে। ডালে, হ্যাঁ। ওর এই যে শ্বাসগুলো একটু মানে নরম তো ওই নখগুলো মানে একটু বাইন গাছে বাইন গাছে নকটা নেই। আশ্রয়, বিরাট আশ্রয়। যেমন হরিণ, ও শিং ধার দেয় হচ্ছে ইসে গড়াইনি বেশি। বাবা, শিঙে ধার দেওয়ার আগে হরিণের ওই শিঙে চামড়া থাকে, ওই চামড়াটা হুম, একটা সময় নষ্ট হতে থাকে। যে ভেলভেট, ভেলভেটের ওই চামড়া নষ্ট হয়ে যাওয়ার পরে ওই চামড়া একটু পছন্দ ধরে আর কি, মাছি টাছি লাগে তো, তখন ও নিজে নিজে চামড়া ঘষে ঘষে, ওই যে শিং হুল না, ওই হুল করে ঘষে ঘষে। ওরে বাবা, দেখেন না কত সুন্দর লেবেল করা হুল, ওই হুল করে ঘষে 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 ঘষে। ধারালো বানায়। তো বেশি ঘষে হচ্ছে গড়ানে। দেখেন তো বাইরে পোকা তো কোপাচ্ছে। এই যে পশু, এটা পশুর না, ও পশুরের ফলটা হয় ছোট। এই সফরে অন্যদের সাথে রয়েছেন আমাদের গনি ভাই। গনি ভাইকে নিশ্চয় জানেন, যিনি গনি টাইগার বা টাইগার গনি নামে পরিচিত। সারা পৃথিবীর অনেকেই তাকে চেনেন, যেহেতু উনি বাঘে আক্রান্ত মানুষদের উদ্ধারে এই অঞ্চলে নেতৃত্ব দেন। আরও অনেকেই রয়েছেন এই অতি সাহসের কাজটি করেন, এই অসাধারণ কাজটি করেন। তবে গনি ভাইয়ের সাথে আমার একটু ঘন ঘন দেখা হয় বলে তাকে নিয়ে মাঝে মাঝে বলি। তো গনি ভাইয়ের কাছ থেকে বাঘের গল্প শুনবো না তা তো হয় না। আমরা এই খাল ধরে ফিরতে ফিরতে গনি ভাইয়ের কাছ থেকে সুন্দরবনের বাঘের গল্প শুনবো এখন। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট সেটা হলো যে আমরা সুন্দরবনের প্রায় 10 লক্ষ মানুষ এই সুন্দরবনে জীবন জীবিকা রাখে এবং কাজ করেন। তা আমার একটা দাবি হলো যে আমরা একসাথে একসাথে থেকে হয়তো 5 জন গেলে 2 জন আমরা ডিউটিতে রেখে আমরা 3 জন কাজ করব। আর ছোট তাহলে পার্টনার বেড়ে যাবে না? সরি ভাইয়া, পার্টনার বেড়ে যায় না? হ্যাঁ পার্টনার একটু বেড়ে যাবে অথবা যত ভাইয়া যদি অথবা অথবা মজুরি দেয়া লাগে তো লোক নিয়ে গেলে নাকি? ওই 5 জনে গেলাম 2000 টাকা হতো, তো সেখানে আমাদের 1000 টাকা হোক। সেটা কোন জায়গায় যেন ছিল ইয়েটা মুজিবরের? পায়রাটুনি দারগাং, পায়রাটুনি। জি মুজিবারকে ধরছিল, উনি কাঁকড়া ধরতে গেছিল, একই অবস্থা, একা একা কাজে ছিল, একা একা ছিল সে। একাই কাজে ছিল। আমি ওইখানে যেয়ে দেখি মানে আমরা তো পদচিত্র বা কোন ভাবে আইসি বা তার এগুলো সব খেয়াল করছি, কিন্তু উনি একা একা কাজ করতেছিল। ওনারা বাঘে ধরার পরে কিন্তু ভাইয়া ওর পার্শ্ববর্তী মানুষেরা সারা শব্দ না পেয়ে তারপরে খুঁজে কিন্তু দেখছে যে বাঘে ধরছে। হ্যাঁ তখন কিন্তু ওদের যে ছাড়িয়ে নেবে ওই মন মানসিকতা কিন্তু থাকে না ভাইয়া। তো সেক্ষেত্রে ওরা ব্যাক করে আসছিল, তারপরের দিনকে সকালে আমরা যে উদ্ধার করছিলাম। না ওটা তো ভিডিও দেখছিলাম। ওই জঙ্গল থেকে মানে মাটিতে নামার পর কত দূর হাঁটা লাগলো? প্রায় ভাইয়া 1 কিলোমিটার হবে। তো তখন ওই যখন তাকে পাইলেন তার মানে একটা পা ছিল না, যে একটা পা ছিল না, পাশের থেকে ভাইয়া। হুম। তবে এই বাঘটা কিন্তু যেভাবে ওই বাঘটা দেখছিলেন? বাঘটা আমরা কিছুটা দেখছিলাম। কিছু, তো ভাইয়া বাঘটা হলো নতুন শিকারী। আচ্ছা তো সেই ক্ষেত্রে উনি কিন্তু আরো দূরে নিয়ে যেত, আচ্ছা। অনেক দূরে নিয়ে যেত, কারণ ও জানতো যে আমরা ওর কাছ থেকে কেড়ে নেব। তো সেক্ষেত্রে নতুন শিকারী এই জন্য কমও খাইছে। মানে আমরা যখন মানে উঠছি, ওঠার পরই ও দ্রুত মানে এটা কেটে নিয়ে ও চলে যাচ্ছে, মানে আমরা আচ্ছা। পিসটা পাইছিলাম দেখতে। আমি তো চাইছিলাম যে মনে হচ্ছে আরো আগে যদি যেতে পারতাম তাহলে মানে পাটা রাখতে পারতাম, তা না ভাইয়া ও কেটে নিয়ে যাবে, ও তো চোর।
আর ওর তো একটা ভয় আছে। হুম, ব্লেড অফ হেল। এই সবচেয়ে ভাইয়া ওর বাবারও একই অবস্থা কিন্তু। আমি এই দ্রুত গাংসাতার দিয়ে আইছি, আসার পরে এই সীমানার খালের মধ্যে ওর বাবার আমি খুঁজে পাচ্ছি না। আমি ব্লাড পাচ্ছি, বাঘের পদচিত্র পাচ্ছি, পুরুষ বাঘ ছিল, কিন্তু মানে এমন ভাবে রাখছে ভাই বনের যে মাটিটা কাদা আবরণটা পুরা বডিতে লেগে গেছে, মানে কাদার সাথে মিশিয়ে রাখছে। জি না আমি পাচ্ছি না আমার পা ধারে। আচ্ছা, এখন এই যে পা ফেলতে যে নরম মতো লাগলো কি রে, তারপরে দেখি যে মানুষের চামড়া। তো আমি এই যে ভাই আমার, হ্যাঁ তারপরে ভাইয়া যখন ওনার বাবা অনেক ওজন ছিল, অনেক বড় ওজন, সড়ো ছিল, তো সেক্ষেত্রে আমি ঘাড়ে নিতে পারছি না, কিন্তু ব্যালেন্স করতে যেয়ে দেখি যে একটা পালাই। তখন ভাইয়া মনটা আরো খারাপ হয়ে গেল। দ্রুত ওইখানে গামছা দিয়ে বেঁধে আমি হাত ধরে টেনে নিয়ে খালের ভিতরে ফেলাইছিলাম। তারপরে ভাই একটা ছোট নৌকা ছিল, ওই নৌকাতে আমি ঘাড় বাঁধাইয়ে মানে যখন উঠাচ্ছি তখন নৌকাও সরে যাচ্ছে। আমি সবাইকে বলতেছি একটু নৌকাটা ধরো, একটু নৌকাটা সাপোর্ট দাও, কিন্তু কেউ ওইভাবে ভয়তে আসছে না। অনেকটা পরিশ্রম হয়ে বাঘের যাবে। বাঘের মুখ থেকে একদম মুখ থেকে বা হাত মানে হাত থেকে ছাড়াইছেন কোনো লাশ একেবারে, অথবা আপনি নিয়ে আসতেছেন বডি, বাঘ আনতে দিতে চায় না, ওই সময় ভয় দেখায় বা এরকম কিছু? ভাই আমি টুটুলকে যখন নিয়ে আসতেছি, তো টুটুলকে যখন আমি প্রথমত ওই জায়গাটায় আমি তাদেরকে মানে বনের কাজ করণীয়টা সেটা করলাম। করার পরে আমি যখন ঘাড়ে নিলাম, নেওয়ার পরে যখন আমি ব্যাগে ফিরছি, ডাইন পাশে একটা ছোট শব্দ পাইছি, ভালোভাবে করি নাই, কিন্তু সামনে যেতে না যেতেই আমাদের বাঘের সামনে বাঘ, কিন্তু মানুষ আরো একটু আগে চলে গেছে, মানুষের মাঝখান থেকে আমাদের মাত্র 3-4 জন। আল্লাহ, মানে তখন আবার ওই টুটুলকে রেখে আবার ওই বাঘটারে তাড়ি দিয়ে তারপর আবার ঘাড়ে নিস। তখন ভাইয়া মানে গায়ে বলও থাকতেছে না, মানে উঁচু করতে পারতেছে না, মানে এরকমটা ভয় লাগতেছে। তারপরে ভাইয়া ওই সে কি এমনিতে এসে শুধু দাঁড়াইছিল আর কিছু না? না এসে পরে একটা নিছিল, মানে এসে পরে এরকম একটা ভাব দিচ্ছিল। তো ওই যে আমরাও ভয় পাই, মানে আমরাও ভয় পাইছি, কিন্তু তো ওই বেরিয়ে গেছে, মানে এটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভাইয়া ওরও তো একটা ভয় আছে। হ্যাঁ, তাতে একটা ওই যে সামনের মানুষের একটা বিশাল চিল্লানো শব্দ হচ্ছে, ওইটা কিন্তু আমাদের বড় একটা সাহস। মানে ওরা আবার ফেরত আসতেছে। হ্যাঁ, ওরা আবার ফেরত আসতেছে। এই সামনে পড়েছে বাঘ, আমরা 1-150 লোক ভুট্টোরে ছাড়া আনতে গেলাম করম জাল ছাড়ার ফলে 2 জন ছিল, আর 2 জন, আর আমরা আর 2 জন মাঝখান থেকে 2 জন যাচ্ছিলাম। বাঘ এসে দাঁড়ায় করলো কি? ও জন্য ওই আমরা খালি ওই যদি বাঘটা গোল গাছটা শুয়েছিল, আমরা 3টে জলা, আচ্ছা, আর আমার শ্বশুর ছিল, এক চার শ্বশুর ছিল, আমরা বলতেছি তোরা এই ডাইনিতে যাও। আর আমার আর ওপেন গান বলে আমাদের এখানে একটা লোক ছিল, তোরা বাইরে যাও, আর আমরা 2 জন চিংড়া, আমরা বলতেছি আমরা মধ্যে আনতে চাই। যাই যে একটা মাঠ পড়িয়েছে, মাঠে থাকা একটা মাঠ পড়িয়েছে, মাঠে পড়লি আছে যাচ্ছি, যাই গিয়ে ওই গোল গাছের খুঁজে আমরা গিয়ে যদি দেখি ভালো, এখান থেকে কি একটা দৌড় বেরিয়েছে। আমি বলতেছি এখান থেকে বলো জামাই কি একটা দৌড় বেরিয়েছে বলো। আমি যদি বলিছি তাদের আছে গুরুত্ব দেন না। আমি বলছি এই খোঁজটা এখন গেছে, আর আছে এই এটা টাটকা দেখাচ্ছে কখন গেছে বুঝতেছ, ও বাবু ওই আখের টাইমে গেছে, কালকে গেছে। লাইন ঘাট ভালো দেখতেছে না এগুলো এগুলো এখন খোঁজার তো কাংড়ার মাটি, কাংড়া মাটি একেবারে টাটকা বুঝতে হাঁটো দিন বাবু। যাই মাঠে যাচ্ছি আমরা 2 জন, আর কুই দিচ্ছি মধ্যে যেরকম ছাটাই আমরা কুই দিচ্ছি দিদি। ওই যে আমাদের কুটুম বুঝতেছে, ও মুখ যখন বের করতেছে, আমার বুঝতে মহিন ভাই এখানে হলো কি একটা মুখ বের করে দিছে, কি একটা মুখ বের করে ছাড়া খুলতে মাঠে থাকা, মাঠের বাইরে ওই পারে ওই ছোট একটা গোরান গাছে ছিল দিলে। আমি বলছি ওখানে দাঁড়াস, আমি দৌড়ে এসে ও ধারাইছি ওই গাছের ফাঁকা জায়গায় আসতেছে, ওই ঝাড়ার খুলতে মুখ বের করতেছে। আমি বলতেছি কই
যে আমি বলছি যে ও যে বাঘ যে মুখ যে বের করতেছে আমি তো এই বাঘ যে একটু বাঘ যে বলতে পারিছি ও ওখানটা মাইরে ছুট ও পলাই গেছে ও ছুট ভয় মারতেছে আমাদের দিকে ও সামনে আসতেছে আসতেছে আমাদের খালি আমরা দুজন খালি মনে আছে ঘোড়া যেরকম ছুট দেয় না হ্যাঁ ওইরকম ছুটির মতো আসছে আচ্ছা আমরা মনে হচ্ছে ওর খোলে সাঁতার দিকে রে বাবা গাল হাঁকুরে এসতেছে দিলি আমরা খালি বড়ুচ্ছি উড়ি আল্লাহরে বাঘ উড়ি আল্লাহরে বাঘ এরম এরম করতেছে করতে করতে আমাদের ওই পাশের হিন্দু লোক বুঝতেছে এখন দাঁড়াস ওরে আমরা এসে গেছি ওরে তোরা আসো ভাই ভাই নিয়ে জানা আছে আমরা এসে গেছি হ্যাঁ দিলি 5-6 জন কিন্তু আমরা পিঠে এসে গেছে আল্লাহ পাকের ইচ্ছা যাক একদম কাছেই ছিল তারা 3 জন দৌড়জন না পার আমি ওরা আরো ঘুঞ্চি ধরে রাখেছি একাতে বলেছে একাতে ঘুঞ্চি ধরে রাখেছি আর উড়ে আল্লাহর বাঘ খালি বাঘ কি তখনও সামনেই একা পালি আছে ও যদি দৌড় মারে ভয়তে ছেলে মানুষ আচ্ছা, আচ্ছা। ছেলে মানুষ ভয়তে যদি দৌড় মারি কিন্তু বাঘ কি তখনও সামনেই সামনে আসতেছে দৌড়াচ্ছে আমরা বুদ্ধি করে আমি বলছি যে এই একটা দুটো গেম গাছে ঝাড় আছে দুটো গেম গাছ সামনে নিস আমরা বুড়ি বুড়ি করতেছি উড়ি আল্লাহরে বাঘ খালি এরকম করতেছে আর ওরা বুঝতেছে আমরা এসে গেছি ওরা তোরা ভাই আছে ভাই কেন ওরা হাঁকা তো দিচ্ছে পরে আসলো ওরা আসতে আইসে কার 6 জন বুড়ি বুড়ি করতেছে ও আর আমি বাল ছাড়া মানাচ্ছে না খালি আমি বুদ্ধি বুদ্ধি আল্লাহর পিছু খালি আমি বুদ্ধি বুদ্ধি আমি জলের ওই পারে রাখো আর এই পারে আমরা পিছিয়ে আসি উড়ি আল্লাহরে বাঘ আচ্ছা পিছু উড়ি পিছু নালিয়া আমাকে ছাড়বে না উড়ি আল্লাহরে পিছু হুম দিয়ে আমরা সামনে পিছন ভাই পিছিয়ে এলাম হুম দিয়ে ওর খালা ওই পথে খালা আর পথ দিয়ে রাখলাম বা পারে রাখলাম ওরা ডাইন পথ দিয়ে এই পথ দিয়ে আসতেছে তা ওই পথে হুমকি দিচ্ছে তা আমাকে একবার আছে মানে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হ্যাঁ একবার কি বিমুক্তি দেখাচ্ছে তা আমরা লোক আছে আমি তো ওরে হাগাই করতে তো বেরিয়েছি আমি তো যে লোক নিছো ওর লোক খালা হুমকি লোক নিছো ওর ওই পারে রেখে বা পারে রেখে আমরা ডাইন পথ দিয়ে লোক উঠে দেখুন লোক ছাড়ি দিছে দাঁড়ে চড়েছে এরকম দাঁড়িয়েছে একটা মানে একেবারে খালের পাশে চলে আসছে হ্যাঁ ওই মুখে এসে আমি তো ওই দেখো আবার দেখো অবস্থা কি তার মানে কি ও কি টার্গেট করছিল না মানে ভাই ও টার্গেট করছিল তাহলে শিকার মমিনের কথাই আমরা বুঝতেছিলাম যে চলতি পথে ওর ওই সময় যদি আমরা খেয়াল রাখতাম ওই গোল গাছের খুলতে দৌড় মেরে রেখে গিয়েছে হাঁকা হাঁকি তো কাজ হতো না না আপনি লাশ একটা ছাড়া আনতে যে লাশ দুটো বানা ফেললেন কি আপনি ছেলে মানুষ তো ও ছেলে মানুষ আছে কোন জায়গায় মানে আরেকজনকে অ্যাটাক করছে আপনারা ছিলেন কয়জন? ওকে এরা 2-6 জন আনতেছে হ্যাঁ আনতে গিয়ে আসি আরেকটা ধরছে আরেকটাকে ধরছে বুঝছি এরকম আছে এই বিষয়টা কি জানেন আসতে পারছিল আরেকটা নিয়ে আসতে পারেনি 2000 আবার একদিন পরে পরে গিয়ে আরেকটা নিয়েছে হ্যাঁ 2007 সালে এপ্রিল মাসের 26 তারিখে ওরা মধু টধু কেটে একটা ব্যালেন্স করে একটা সয়াল দিয়ে নৌকায় আসতেছে আর মাত্র 4-5 নৌকা এখন পিছন দিকতে আমির আলী শেখকে ধরেছে বাঘে কেক করে একটু শব্দ হয়েছে ওরাও রেডি প্রস্তুতি নিয়েছে সাথে সাথে মোটামুটি ওরা লাফালাফি হাঁকাহাঁকি শুরু করেছে বাঘ করেছে কি এদের মাথার মধ্যে লাভ দিয়ে লুৎপার গাইনের মানে মাথার মধ্যে লাভ দিয়ে মানে খলপা রে বাবা ফেলার পরে তারপরেও কিন্তু ভাইয়া এই হজরত আর হলো আরো 2 জন ওই আমির আলীর হাত ধরে টেনতে জানতেছে এখন আমার মাজায় যে খুনছি হ্যাঁ। মানে এই যে কটসুতো ওই আমির আলীর মাজায়ও কটসুতো হ্যাঁ এখন ভাইয়া গরান গাছে ওই কটসুতো বেঁধে গেছে আহা আবার বাঘ পা ধরে টেনতেছে এই রে আবার আল্লাহ। এরা ভাইয়া হাত ধরে টেনতেছে ইস বিষয়টা হয়েছে যে ওইটা যে বাঘ হ্যাঁ। এদের কাছে আর মনে নাই মানে ব্যালেন্স ঠিক নাই সব বেভলাই কাজ করতেছে তো সেই ক্ষেত্রে ভাইয়া যখন ওরা একটা চিন্তা করে ফেললো হঠাৎ করে যে আমির আলী যখন মারা গেছে লুৎফা শেখের অবস্থা খুবই খারাপ তো এরে মাথায় কিছু বেঁধে ওরা ঝাই করে মোটামুটি গড্ডে নৌকায় উঠে ওরা দ্রুত চলে আসলো তারপরে ভাই আমরা রাতে গেলাম ওইখানে তো উদ্ধার করতে পারিনি বাঘ হাউ হাউ করতেছে ওইখানে মানে এত গর্জন দ্বিতীয়ত ভাইয়া সকালবেলা এই মানুষটাকে উদ্ধার করায় একটা পা ছিল না পেটের ভিতরে অনেক মাংস ছিল না ছিন্ন বিচ্ছিন্ন অবস্থাতে এরা জীবন ফিরে গেছে আগে গায়ে পিটেছে
চিন্তা করে হিসে ওর গায়ে পিটাইছে তাও সরে না। বাঘের, হ্যাঁ অনেকবার অনেকবার। অনেকবার বাপরে বাপ। এ সাহস আসে কোত্থেকে হজরত ভাই? বাঁচার জন্য এসে জন্ম নেবে। জন্ম নেয় সাহস। যখন একটা ক্ষতি হয় কিংবা হুম, শত্রুর মুখোমুখি সাহস চলে আসে না। আর একটা হলো ভাইয়া, বাঘ যদি সামনে পড়ে হুম, চোখ ছোট হয়ে যায়, চোখে কম দেখি, কানে কম শুনি, ব্রেনটে কম কাজ করে, হাঁটুর মেলা বল বল থাকে না। আমি এরা ডাকতেছি, ও শুনতে পাচ্ছে কিনা আমিও বুঝতে পারছি না, যার ফলে ভাইয়া আমরা বিভ্রান্তর মধ্যে এটা হয়ে যায়। ভাইয়া হরিনগরে একদিনকে আমি একটা দোকানে জেলে পাড়ায় বিড়ি খাচ্ছি। হ্যাঁ, এখন নবদাদার বউ এসে বলতেছে কি যে গনি 5 টাকা দে না, হ্যাঁ, মেয়েটা একটু কিনতেছে, 500 টাকা খাবার খেতে দেবো। এখন আমার কাছেও ভাইয়া 5 টাকা নাই। নাই। মানে এবার আমি মানে এদিক ওদিক পানা করতেছি, হঠাৎ করে আমার হটলাইনে একটা ফোন এসেছে ভাইয়া, বলতেছে কি যে গনি ভাই নবদাদারা বাঘা ধরেছে। তখন ভাইয়া আমি পাগল হয়ে গেছি একেবারে। উনারই ওয়াইফ 5 হ্যাঁ, টাকা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই বউ আমার ধারে বসা। আমি দূরে গেলাম ভাইয়া তাড়াতাড়ি, আমি লোকেশনটা জিজ্ঞেস করলাম কোথায়, লোকেশনটা শুনলাম, শোনার পরে ওই জেলেপাড়ার একজন মানে ভালো সাহসী ব্যক্তি, তাকে নিয়ে ওরে বলে গেলাম যে কাকা এই এই ঘটনা, বাঘা ধরেছে, আমরা উদ্ধার করতে যাচ্ছি। সাংঘাতিক ঘটনা। উফ। যাক, এখন তো আর লোকালের দিকে আসে না বাঘ টাঘ, না? ভাইয়া লোকালয় আসার ভাইয়া 3টা থেকে 4টে কারণ থাকে বাঘের। এক হলো খাবার, 2 হলো ব্রেন বা অসুস্থর কারণ, 2 হলো যে বাঘে বাঘে ঝগড়া মারামারি। তো এইসব কারণ নিয়েই কিন্তু ভাইয়া বাঘ মোটামুটি গ্রামে লোকালয়ে আসে। আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সুন্দরবনে এই যে লাস্টে যে জরিপটা করা হয়েছে, যে অ্যাডাল্ট বাঘ 125টা, তো জায়গা নিয়ে তো আর সমস্যা নেই। সমস্যা নেই, টেরিটরি। হ্যাঁ, তাদের টেরিটরি তো নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ ওরা আমাদের এপারে আর আসবে কি করতে। বুঝতে পারছি। অনেকক্ষণ গল্প শুনলাম সুন্দরবন নিয়ে। আসলে আমার নিজেরও এখনও অনেক কিছু জানার বাকি। আমরা সুন্দরবন এবং এই উপকূলে ঘুরছি ফিরছি, জানছি, জানানোর চেষ্টা করছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের পর্বটা একটু বেশ লম্বা হয়ে গেল, আশা করি ভালো লেগেছে। কাল আবারও ফিরবো। ভালো থাকবেন সবাই।